আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব বেশি ভালো আছেন এবং সুস্থ আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। সকালবেলা উঠেই আজকে দুধ চা করে নিলাম আর দোকান থেকে আনিয়ে নিলাম কয়েকটা পাউরুটি, কারণ সকালবেলা নাস্তা করার মতন কিছুই করিনি। তো যাই হোক, ক্ষুধাও লেগে গেছে, টুকটাক কিছু কাজ করে নিয়েছি, বাসি যে কাজগুলো থাকে করে, তো সেই জন্য আর কি অতিরিক্ত ক্ষুধা লেগে গেছে। এখন যে কিছু তৈরি করব সেই ধৈর্য নাই। তো চট করে দুধ চা জ্বালিয়ে নিলাম আর দোকান থেকে কিছু পাউরুটি নিয়ে আসলাম। এটা দিয়েই সকালের নাস্তা হয়ে যাবে। তো আসলে অনেক দিন পরে কিন্তু আজকে ব্লগ ভিডিও আবার আপলোড করছি। তো ব্লগ ভিডিও শ্যুট যেমন হয় কি, কোনো দিন অনেক কাজ করলেও শ্যুট করার সময় থাকে না, আর বাচ্চাদের পরীক্ষাও সামনে, রবিবার থেকে পরীক্ষা শুরু হচ্ছে, তো সেই জন্য একটু বিজিই থাকি। বাচ্চাদেরকে লেখাপড়া করানো, ওদের একবেলা কোচিং একবেলা স্কুল, মানে তারপরে সংসারের কাজ তো আছেই। তো এইগুলো নিয়ে আর কি মোটামুটি পারছি না। কিভাবে যে ইউটিউবাররা প্রতিদিন ভিডিও আপলোড করে আমি সেটাই আর কি ভাবছি, যে আসলে যারা প্রতিদিন ডেইলি ব্লগার, ডেইলি ব্লগ দেন, তারা কিন্তু আসলেই অনেক কষ্ট করেন। সেটা ইউটিউবে না আসলে বুঝতাম না। তারা অনেক অনেক পরিশ্রম করে কিন্তু প্রতিদিন একটা করে ব্লগ আপলোড করেন, কারণ প্রত্যেকটি কাজ শ্যুট করে রেখে তারপরে হচ্ছে সেটা এডিট করে তারপর ছাড়তে হয়। তো যাই হোক, এখানে একটা ইলিশ মাছ, 850 গ্রামের একটা ইলিশ মাছ, আর এখানে আছে কয়েকটা পেয়ারা। তো ইলিশ মাছটা এখন কেটে কুটে নিব আর পেয়ারাগুলো ধুয়ে দিব, বাচ্চারা খাবে আর হচ্ছে ফ্রিজে রেখে দিব পানি ঝরিয়ে। তো এই যে ইলিশ মাছটা, এই সাইজের ইলিশ মাছও কিন্তু 1000 টাকা কেজি করে আনা হয়েছে। তো ইলিশ মাছ এখন বর্তমানে নাকি বাহিরে বলতে ভারতে রপ্তানি হচ্ছে না। ইলিশ মাছটা তো প্রধানত ভারতেই রপ্তানি হয়। তো ভারতে রপ্তানি বন্ধ করে কী বা লাভ হলো আমাদের মতো সাধারণ জনগণ, আমরা যারা মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত, আমরা কিন্তু এখনও আমাদের খাবারের নাগালের বাইরে, তাই না? তো এখনও যদি 850 গ্রাম 800 গ্রাম ইলিশের দাম 1000 টাকা কেজি হয়, তাহলে চিন্তা করেন তো, একজন রিক্সাওয়ালা যে দিনমজুর, তার পক্ষে কি সম্ভব একটা মাছ কিনে খাওয়া? একটা মাছ যদি 800 900 1000 টাকা দিয়ে একটা মাছ কিনে খেতে হয়, তাহলে আদৌ সম্ভব কিনে খাওয়া? তো এই জন্য ইলিশ মাছ আসলে রপ্তানি বন্ধ হোক বা না হোক, আমাদের কিন্তু এখনও কিনে খাওয়ার মতো সক্ষমতা আসেনি ইলিশের বাজারে অন্তত। তো যাই হোক, এখানে ইলিশ মাছটাকে খুব যত্ন সহকারে কাটাকুটা করছি, কারণ এই একটা ইলিশ মাছ 850 টাকা দিয়ে কিনে আনা হয়েছে। তো ইলিশ মাছটার আঁশগুলো ফেলে নিচ্ছি। বরফ দেওয়া ছিল ইলিশ মাছটাতে। তো ইলিশ মাছটা বেশ তাজা, ট্রলারের মাছ, ট্রলার থেকে উঠানো হয়েছে। আমাদের এইখানে বাগেরহাটে কিন্তু একদম সরাসরি বাজারের পাশে যে নদী, ওখান থেকে ট্রলার এসে ওখানে আর কি ঘাঁটি দেয়, সেখান থেকে কিন্তু নামিয়েই বাজারে বিক্রি হয়। তো কাটতে গিয়ে বুঝতে পেরেছি যে একেবারে তাজা। অনেক সময় হয় কি, বরফের মাছ কিন্তু কোল্ড স্টোরেও থাকে বা বরফে থাকে, সেগুলো অনেক সময় গোনের সময় কিন্তু তাজা মাছের ভিড়ে দুইটা একটা চালিয়ে দেয়। তো মাছটা বেশ ভালো ছিল, খেতেও অনেক মজা হয়েছিল। আমি তো এখন ভয়েস ওভার করছি। তো খেতে অনেক মজা হয়েছিল। ডিম হয়নি, এত বড় মাছটাতে ডিম হয়নি, তো সেই জন্যই হয়তো স্বাদটা বেশি ছিল। আর ইলিশ মাছের এই নাড়িটা কিন্তু আমরা বেছে পেটা বলি, মানে ভিতরে যে নাড়িটা ফেলে দিয়ে একটা পেটার মতন অংশ থাকে, বড় একটা নাড়ির মতো থাকে, সেইটা ফেলে মাঝখান থেকে পরিষ্কার করে নিই, মানে যতটুকু নেওয়া সম্ভব। এটাতে কিন্তু প্রচণ্ড ঘ্রাণ আর ভালো লাগে খেতে। তো মাছটা পিস পিস করে কেটে নিচ্ছি, দেখা যাক 850 গ্রামের একটা ইলিশ মাছে কয় পিস মাছ বের হয়। তো এইদিকে ইলিশ মাছটা কাটাকুটা শেষ করে রান্না করতে যাব। আর আব্বা আম্মা এসেছে, যেহেতু মেহমান আছে বাসায়, তো আমি ওইদিকে সকালবেলা ভোরে গিয়ে গরুর গোশত নিয়ে এসেছিলাম, কারণ টাটকা গরুর গোশতটা যেহেতু সবসময় খাওয়া হয় না,
তো সেই জন্য হচ্ছে গরুর গোশ যখনই কিনি তখন একদম ভোরবেলা গিয়ে বাজার থেকে টাটকা নিয়ে এসে ওই দিনই রান্না করি, এটার ফ্রিজে রেখে দেই না। তো এই জন্য আর কি ভোরবেলা গিয়ে আমি একদম তাজা গোশটা কিনে নিয়ে এসেছি। গোশটা কিন্তু অলরেডি কেটে কুটে আমি রেডি করে নিয়েছি, আর এদিকে মাছটা কেটে কুটে রেডি করে ধুয়ে পরিষ্কার করে আর কি একবারে রান্নাগুলো করে নিব। তো বেশি কিছু রান্না করব না, ইলিশ মাছ করব আর গরুর গোশ রান্না করব। এই দুইটার মধ্যে আসলে হাবিজাবি করলে খাওয়াও হবে না। ইলিশ মাছের দো পেঁয়াজা রান্না করছি, মানে কুচনো পেঁয়াজ এবং বাটা দুইটা পেঁয়াজ একসঙ্গে মিক্সড করে রান্নাটা করছি, যাতে ঝোলটাও একটু মাখা মাখা হয়। তো সেই টাইপেরই করছি। আর যেহেতু ইলিশ মাছ খুবই অল্প মশলা দিয়ে কিন্তু রান্নাটা কমপ্লিট করলে অনেক বেশি টেস্টি হয়। আর মশলা বেশি দিতে গেলেই বরং ইলিশ মাছের ঘ্রাণটা নষ্ট হয়ে যায় এবং এর স্বাদটাও কিন্তু নষ্ট হয়ে যায়। তো এখানে ইলিশ মাছের যে প্যাটাটা রেখেছিলাম নাড়ি টাড়ি পরিষ্কার করে সেটা দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। আর এখানে দিয়েছি শুধু কুচানো পেঁয়াজ আর একটুখানি বাটা পেঁয়াজ আর হচ্ছে কাঁচামরিচ, হলুদ লবণ, ব্যাস, আর কোনো কিন্তু মশলাই দেইনি এটাতে। তো দিয়ে কষিয়ে ভালো করে পরিমাণ মতো পানি দিয়ে মাছটা হালকা ভাজা দিয়ে নিয়েছি, একদমই হালকা, কড়া করে ভাজিয়ে নিই, কারণ বেশি কড়া করে ভাজলে কিন্তু মাছের রসটা টেনে যাবে এবং ঘ্রাণটা কমে যাবে। তো দেখে বুঝতেই পারছেন। আর এই তো ঝোলে কিন্তু বলক চলে এসেছে, এখন মাছগুলো দিয়ে মাখা মাখা হয়ে গেলে নামিয়ে নিব, ব্যাস হয়ে যাবে ইলিশ মাছের দো পেঁয়াজা। আর এটা কিন্তু দারুণ টেস্ট হয়, দারুণ। ইলিশ মাছটাকে যত অতিরঞ্জিত করতে যাবেন ততই কিন্তু স্বাদটা নষ্ট হয়ে যাবে, যতটা সিম্পলভাবে রান্না করা যাবে এতটাই কিন্তু স্বাদটা অক্ষুণ্ণ থাকে। তো এইভাবে অনেক বেশি টাটকা ইলিশ এভাবে রান্না করলে অনেক বেশি মজা হয়। আর সেম আজকের ইলিশ মাছ রান্নাটাও কিন্তু অনেক অনেক বেশি মজা হয়েছে, সবাই খেয়ে প্রশংসা করেছে। তো কিছুক্ষণ রেখে জাল করে ঝোলটা টানিয়ে নিব। ইলিশ মাছটা কিন্তু রান্না কমপ্লিট। আর গরুর গোশে প্রেশার কুকারের মধ্যে দিয়েই গরুর গোশটা সম্পূর্ণ মশলাপাতি যা যা দেওয়া যায় গোশে সব কিছু দিয়ে কিন্তু আমি হাতে মেখে রেখে দিয়েছিলাম প্রায় 15 মিনিটের মতো। তো এখন প্রেশার কুকারটা ধরে শুধুমাত্র গ্যাসের চুলার উপর বসিয়ে জাল করছি। আর আমি প্রেশার কুকারে গরুর মাংস রান্না করলে সব সময় একটু কষিয়ে নিই আগে, এবং রান্না শেষে ঢাকনাটা উঁচু করে আরও কিছুক্ষণ জাল করে ঝোলটা টানিয়ে নিই, তাহলে কিন্তু প্রেশারে রান্না অনেকে বলে যে ভালো লাগে না, ধোয়া ধোয়া লাগে, গোশের মধ্যে কিছু ঢোকে না। তো সেই সমস্যাটা আর আশা করি হবে না। তো প্রেশার কুকারে রান্না করলেও কিন্তু অনেকেই, আমি রান্না করে দিলে অনেকেই টের পায় না যে প্রেশার কুকারে রান্না করেছি নাকি কড়াইতে রান্না করেছি। তো এটা হচ্ছে ট্রিক্স, প্রথমে একটু তেলের কষানিটা দিয়ে নিতে হয়, তারপরে হচ্ছে যখন খোলা হয় তখন আবার একটু জাল করে ঝোলটা টানিয়ে নিতে হয়। পুরোপুরি প্রেশারে কিন্তু সেদ্ধ করে নিতে হয় না, আধা সেদ্ধ করে বাকিটুকু আর কি যদি এমনি সেদ্ধ করা হয় তাহলে আরও বেশি মজা হয়। তো ফাইনালি কিন্তু রান্নাবান্না শেষ, এখন আমরা খেতে বসে গেছি সবাই মিলে। তো ইলিশ মাছটা খেয়েই সবাই এত বাহাবা করছিল যে ইলিশ মাছ দিয়েই নাকি সবার খাওয়া হয়ে গেছে, গরুর গোশের উপর কারো আর মানে রুচিই ছিল না। যাই হোক, গরুর গোশটাও অনেক মজা হয়েছিল। তো সিনার গোশ দেখে নিয়ে এসেছিলাম, গোশটা অনেক সুন্দর হয়েছিল, মজার হয়েছিল, দুইটা রান্নাই আজকে কিন্তু অনেক ভালো হয়েছে মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আসলে আমরা যখন অনেক কষ্ট ক্লান্তির পরে রান্নাবান্না শেষ করে যখন মানুষের সামনে পরিবেশন করি খাবারটা, খেয়ে যখন বলে যে হ্যাঁ রান্নাটা মজা হয়েছে, তখন কিন্তু আসলেই অনেকটা শান্তি লাগে এবং মানে খুব তৃপ্তি লাগে যে না, আমি কষ্ট করে রান্নাটা করেছি খেটে খুঁটে, রান্নাটা তাদের কাছে ভালো লেগেছে, এটাই কিন্তু অনেক, তাই না? তো যাই হোক, সেরকমই একটা খুশি হচ্ছিল, আমার মনটার মধ্যে একটা খুশি লাগছিল যে না, তৃপ্তি করে সবাই খেতে পেরেছে, এটাই আমার সার্থকতা, কষ্ট হলেও এটাই আমার সার্থকতা। আর 17টা হয়েছে দাদা, এই যে তালপিঠে বানাইলাম, এই যে ইসের গিল দেখ, এটা কি সেই খুশিয়ানা। তো আব্বা মা চলে গেছে বিকেলের দিকে, আর বিকেলে আসলো আবার বড় মামানি।
বড় মামানির গাছে হচ্ছে স্লোম হয়েছিল, তো ফেসবুকে আমরা দেখে কমেন্ট করছিলাম যে আমাদের না দিয়ে খেলে পেট ফুলবে তো সেই জন্য সেই সোলম কিন্তু বাতাবি লেবু বলে থাকে অনেকে। তো সেই বাতাবি লেবু টেনে নিয়ে এই পর্যন্ত এসেছিল বাগেরহাটের কাজে, তো সেখান থেকে আর কি বাতাবি লেবু দিতে আসলে আমি জোর করে রেখে দিয়েছি, আজকে আর যেতে দেয়নি। তো আজকে রাতটা থেকে কালকে সকালে গিয়ে আর কি স্কুল করবে। বড় মামানি প্রাইমারি স্কুলের টিচার, তো স্কুলে যে জয়েন করবে। তো অনেক রকম গল্পগুজব করছিলাম। আর আমার বড় মামি হচ্ছে আমার আমি কিন্তু গার্জিয়ানের মতো মনে করি না, বা আমার মামিও একদমই আমাদের সাথে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। আমার বড় মামানি আমার বান্ধবীর মতো, কারণ আমি ক্লাস 8 থেকে এসএসসি পর্যন্ত কিন্তু মামা বাড়িতেই থেকেছি। আমার খালাম্মা ছিল অবিবাহিত, আমার মামানিরা ছিল আমার একদম বান্ধবীর মতো। তো ছোটো মামানি তো থাকতো না, বড় মামানিই থাকতো বাড়িতে। বড় মামানির সাথে অনেক ভালো একটা রিলেশন। তো আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।